এইবারের ডিবেটটাই এরকম যে একই ঘরের নিচে থেকে এক একজন তাদের অপিনিয়ন দিচ্ছে। পলিটিক্যাল পার্টিগুলো এই পিআর ইস্যু বা ইস্যু তারাই ঠিক করবেন যে কি এইটার ডিসিশন কি হবে। বাট আমি মনে করি ওভারঅল সবাই ভালো পারফর্ম করেছেন এবং তারা এই দেশেরই সন্তান, এদেশেই তারা সারা জীবন থাকবেন। বলবো যে প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, সে ক্ষুদ্র হোক বড় হোক, যে পলিটিক্যাল পার্টি, তারা খুব ম্যাচিউরড একটা ডিবেট করেছেন। এই ডিবেটের এবং এই ডিবেটের যেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে, কোনো ধরনের কেউ কাউকে অ্যাকিউজ করছে না, কেউ কাউকে কারোর সাথে মানে আগের পলিটিক্যাল ডিসকোর্সে দেখেন অনেক ধরনের যে সমস্ত মন্তব্য হতো, পরে হতো কি একটা বিটারনেস তৈরি হতো, কোনো মন্তব্য নাই, সবাই সবার সাথে মিলে মিশে তারা ডিবেট করছেন। আপনার সাথে যদি আমার অপিনিয়নের ডিফারেন্স আসে, আমি যদি আপনার মতদ্বৈধতা থাকে, তাও আমরা বলছি যে না, আমি ওনার সাথে এটা মিলছে না আমার, কিন্তু বলার মধ্যেও আপনি দেখবেন যে কতটা সুন্দরভাবে তারা বলছেন যে না, আপনার এই কথার সাথে আমি নিচ্ছি না, আমার এখানে নোট অফ ডিসেন্ট থাকলো। এবং প্রত্যেকটা জিনিস আপনি যে নোট অফ ডিসেন্ট দিলেন, আপনি যে এই শব্দগুলো বললেন, সবই কিন্তু ডকুমেন্টেড আছে। এবং আমাদের গভর্নমেন্ট প্রত্যেকটা সেশন আমরা লাইভ সবাইকে দেখিয়েছি এবং এটা রেকর্ড আছে। ভবিষ্যতে যারা এটা নিয়ে বই লিখবেন যে বাংলাদেশের পলিটিক্যাল ডিসকোর্স কীরকম হয়, পলিটিক্যাল ডিবেট কি হওয়া উচিত, প্রত্যেকটা বিষয় নিয়ে কিভাবে আমাদের পলিটিক্যাল লিডাররা কিভাবে তাদের অপিনিয়ন দিলেন, এটার জন্য পুরো যে আমি মনে করি যে আমাদের রিসার্চাররা পুরো এই ডিবেটগুলো, ভিডিওগুলো নিয়ে তারা অনেকগুলো বই লিখবেন। বাংলাদেশের জন্য এগুলো দিক নির্দেশনা হবে ভবিষ্যতের জন্য। কোনো দেশের কনস্টিটিউশনই একবারে সব কিছু আসলে সব পলিটিক্যাল ইস্যু সমাধান করতে পারে না, এটা গ্র্যাজুয়ালি হয়। আপনি নতুন নতুন বছর আসে, নতুন নতুন ডিবেটের জন্ম দেয়, নতুন নতুনভাবে সেইটাকে আবার অ্যাড্রেস করা হয়। কিন্তু এই যে ডিবেটটা হলো, এটার থেকে সবাই ইন্সপিরেশন পাবেন। নেক্সট যারা এটা নিয়ে কাজ করবেন তারা বলবেন যে না, আমাদের আগের জেনারেশন এই কথাগুলো এইভাবে বলেছে, আমরা দেখি এটাকে কিভাবে এগোতে পারি। এবং আমাদের এই প্রথমবারের মতো কোনো বিদেশি ভাড়া করা কোনো এক্সপার্টকে আনতে হয়নি। আপনি জানেন 90-এর দশকে জিমি কার্টার এসেছেন, সান নিনিয়ান এসেছেন, বিদেশিরা এসে অনেক কথা বলেছেন, বড় একজন এসে অনেক ধরনের চাপিয়ে দেওয়ার মতো কথাবার্তা বলেছেন যে এই আপনারা এটা করেন ওইটা করেন। তারপরে তারাঙ্কো এসছেন, আপনাদের মনে আছে। আপনি দেখেন এবার কোনো বিদেশি কেউ নেই, আমরা আমাদের ডিবেটটা আমরাই করেছি। আমরা কি রকম শাসন তন্ত্র চাই, আমরা কিভাবে আমাদের পাওয়ারের যে অর্গানগুলো সেই তার মধ্যে ভারসাম্য কিভাবে আনতে চাই, সেই বিষয়গুলো তারা অ্যাড্রেস করেছেন। এবং এর কারণে আপনি দেখেন যে গত 6 মাসে কোনো ধরনের কোনো স্ট্রিটে কিন্তু কোনো পলিটিক্যাল প্রোটেস্ট নাই। প্রোটেস্ট হয়েছে অন্যান্য বিষয়ে, প্রচুর প্রোটেস্ট হয়েছে, মানে আনপ্রেসিডেন্টেড, বাট এই বিষয়ে তেমন কিন্তু নাই। এবং এর ফলে যেটা হয়েছে যে বাংলাদেশের মানে অনেকে অনেক ধরনের কথা বলেছেন যে না, এটা মানে এই কথাবার্তা যা হচ্ছে এটা ভেঙে যাবে, এটা এগোবে না, ইভেনচুয়ালি পলিটিক্যাল পার্টিগুলো তারা অনেক দূরে সরে যাবেন একে অপরের থেকে। তা কিন্তু হয়নি, সবাই একসাথেই ছিলেন, একতাবদ্ধভাবে তারা ডিফারেন্স করছে। আমরা যেরকম আমরা আগে তো, এখন তো না হয় ছোট ফ্যামিলি, এক ছেলে বা এক ছেলে এক মেয়ে বা ঊর্ধ্বে 3 জন। আগে তো আমাদের কি হতো 5, 6, 7 ভাই, আমরা 5 ভাই 1 বোন। হ্যাঁ, তো আগেকার ফ্যামিলিতে দেখবেন যে আমরা 6, 7, 8 জন একসাথে বড় হচ্ছি, এক একজন এক এক অপিনিয়ন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা তো একই ঘরের নিচেই আছি। এইবারের ডিবেটটাই এরকম যে একই ঘরের নিচে থেকে এক একজন তাদের অপিনিয়ন দিচ্ছেন। আমি বলবো যে এটা খুবই আনপ্রেসিডেন্টেড। এবং আপনারা জানেন 15 তারিখে তো একটা ঘোষণাও এসছে যে এটা সই হবে। সই হওয়ার পরে আমার মনে হয় যে বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি তারা ইলেকশনের জন্য প্রস্তুতি নেবেন, একদম ভালোভাবে প্রস্তুতি নেবেন। অলরেডি 2-1টা পার্টি আপনারা দেখেছেন যে তারা তাদের ঘোষণা করছে, নমিনেশন ঘোষণা করছে। বাংলাদেশের সুস্থ ধারার পলিটিক্স এর মাধ্যমে নবযাত্রা শুরু করবে।
বাংলাদেশে এই আগের মতো হানাহানির পলিটিক্স আর থাকবে না। থ্যাংক ইউ। না, এগুলো জিনিস সবই তো রেফারেন্ডামেই আমি যেটা বুঝছি যে আসবে। আসলে এটা পলিটিক্যাল পার্টিগুলোই, পিআর হোক যাই হোক, এটা পলিটিক্যাল পার্টিগুলো তারা যখন সই করবেন, দ্যাট মিনস তারা অনেক বিষয়তে ঐক্যমতে আসছেন। তো আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টিগুলো এই পিআর ইস্যু বা ইস্যু তারাই ঠিক করবেন যে কি এইটার ডিসিশন কি হবে। না না, এটা আসলে এই বিষয়ে আসলে মন্তব্য করা আমার শোভনীয় নয়। আমি যেটা বলতে পারি, আমাদের ইন্টারিম গভর্নমেন্টে যারা আছেন তারা খুবই ডেডিকেটেড। গত 14 মাসে তারা খুব ডেডিকেটেড ওয়েতে তারা সার্ভ করেছেন দেশকে। তারা খুব দেশপ্রেমিক, তারা তাদের সর্বোচ্চটা দিয়েছেন। তারা তাদের পার্সোনাল লাইফের সমস্ত কমফোর্টগুলোকে বিসর্জন দিয়ে এসে দেশের কাজে তারা ঝাঁপিয়ে পড়েছেন। তাদের মধ্যে কেউ ভালো পারফর্ম করেছেন, কেউ হয়তো বা একটু কম ভালো পারফর্ম করেছেন, বাট আমি মনে করি ওভারঅল সবাই ভালো পারফর্ম করেছেন এবং তারা এই দেশেরই সন্তান, এদেশেই তারা সারা জীবন থাকবেন। না, নির্বাচনের জন্য তো নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রায় মিটিং হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটিং হচ্ছে, চিফ অ্যাডভাইজারের অফিসে মিটিং হচ্ছে, ইলেকশন কমিশন তাদের প্রস্তুতির কি প্রস্তুতি নিচ্ছে সেটা জানাচ্ছে। আমি এই যে হালুয়াঘাটে গিয়েছিলাম, যাওয়ার পথে দেখি যে অনেক জায়গায় ব্যানারের পর ব্যানার আমি দেখছি। ইলেকশনের আমেজ আমি সব জায়গায় দেখছি, মানুষের মধ্যেও ইলেকশনের হাওয়া বওয়া শুরু হয়েছে। তারপরে যখন পলিটিক্যাল পার্টিগুলো আগামী 2-3 সপ্তাহের মধ্যে যখন তারা তাদের ক্যান্ডিডেটের নাম দেওয়া শুরু করবে, তখন দেখবেন যে নেমে গেছে অমুক ভাই তমুক ভাই ভোট। আমরা তখন দেখব যে রিয়াল বাংলাদেশের অনেক অনেক বছর পরে যে বাংলাদেশে একটা রিয়াল ইলেকশন হবে। আগে তো আমরা দেখেছি সব ফেক ইলেকশন। এই হাসিনার আমলের 16 বছরে আমরা পুরোটা ফেক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গার থেকে সরে এসে কিভাবে সুন্দর ইলেকশন হয় এবং বাংলাদেশের ইতিহাসের আমরা মনে করি একটা অন্যতম বেস্ট ইলেকশন হবে। এটা আমার মনে হয় এটা এনসিপি এবং এটা আমাদের ইলেকশন কমিশনের বিষয়। আমি এই বিষয়ে মন্তব্য করব। একটা বিষয় জানতে চাই যে আমরা তো ইতিমধ্যে শুনেছি যে আমাদের আলোকচিত্রী শহীদুল আলম ইসরায়েলে আটক করেছে এবং বাংলাদেশ সরকার তুরস্কের মাধ্যমে তাকে উদ্ধারের চেষ্টা করছে। এটা সর্বশেষ অগ্রগতি। এই জাস্ট একটু আগে আমি এই যে আসার সময় দেখলেন না, আমি ব্যস্ত ছিলাম মোবাইল নিয়ে, এটা নিয়েই কাজ করছিলাম। আমাদেরকে তার্কিশ সোর্সেস জানিয়েছেন যে উনি একটা ফ্লাইটে অলরেডি উনি উঠেছেন, উঠে উনি এখন ইস্তাম্বুলের পথে আছেন। ইস্তাম্বুলে ওদের স্থানীয় সময় দুপুর 2:30 উনি ল্যান্ড করবেন সেখানে। আমাদের কনসাল জেনারেল আছেন ইস্তাম্বুল এয়ারপোর্টে। যিনি ল্যান্ড করা মাত্র উনি জানাবেন। এই বিষয়ে তো আমাদের আমি এই বিষয়ে এর আগে বলেছি, আপনি জেনেছেন মডেল মসজিদ নিয়ে পতিত, এটা পুরো প্রজেক্টটাই পতিত স্বৈরাচারের সময়ের প্রজেক্ট। উনি 560টা মডেল মসজিদ করেছেন। হ্যাঁ, আমাদের কথা হচ্ছে যে মসজিদ তো আল্লাহর ঘর, আমরা সবাই মসজিদে যাই, নামাজ পড়ি, কিন্তু মসজিদকে সামনে রেখে যদি আওয়ামী লীগের এতটাই চরিত্র নষ্ট যে তারা মসজিদের এইগুলোর থেকেও তারা এখানেও টাকা পয়সা মেরেছে। আপনি বুঝেন
আপনি মসজিদ বানাতে বলা হয়েছে যে এটা উপজেলা সদরে হবে, কিন্তু আওয়ামী লীগের লিডার মসজিদটা বানিয়েছেন তার গ্রামের কাছাকাছি, ঠিক না? তাহলে পুরো জিনিসটার মধ্যে আপনি দেখেন, আপনি মসজিদের মতো একটা জিনিস যেটা আল্লাহর ঘর, আমরা সেখানে ইবাদত করতে যাই, হ্যাঁ, দেখেন সেটা নিয়েও তারা এই চুরিচোট্টামি করেছে। তো এটা তো মানে তখন এই যেই কাজগুলো এখন হচ্ছে আসলে এগুলোর তো আগেই টেন্ডার হয়ে গেছে, তো ফলে আমরা যে খুব ইন্টারভেন করতে পারছি তাও না। তারপরেও আমাদের কিছু কিছু ইনভেস্টিগেশন হওয়ার কথা। আমি তো বললামই এটা মানে খুবই আনফরচুনেট, মানে মানুষের পুরো এটা $1 বিলিয়ন মতো এটা একটা মানে প্রজেক্ট ছিল, হ্যাঁ, এটা তো খুবই আনফরচুনেট। মানে পতিত স্বৈরাচার সবাইকে দেখাচ্ছে, দেখেন আমি কিন্তু ইসলাম বান্ধব, আমি ইসলামকে পছন্দ করি, আমি হ্যাঁ, ইসলামের জন্য আমার কত কন্ট্রিবিউশন দিয়ে উনি 560টা মসজিদ বানালেন, কিন্তু সেটাকে সামনে রেখে চুরিচাট্টামি করছেন আওয়ামী লীগের লিডাররা, স্থানীয় আওয়ামী লীগের যারা কন্ট্যাক্ট পেয়েছেন। আপনারাই তো বলছেন যে এটা এক একটা দাম খরচ হওয়ার কথা, কেউ কেউ বলছেন 4-5 কোটি টাকা, সেখানে হয়ে গেছে 15-16 কোটি টাকা। হ্যাঁ, এটা তো আনবিলিভেবল। বাংলাদেশ ওই সময় আসলে কি রকম চুরি হয়েছে, আপনি যদি এগুলো যদি নমুনা দেখেন না, এমন কিছু নাই যে তারা আসলে চুরি করে নাই। আবার এখন অনলাইনে বড় বড় তাদের লোকগুলো বড় বড় কথা বলেন। হ্যাঁ, চুরি করলে কি হয়? চুরি করলে আপনি মানুষের হকটারে আপনি মেরে দিচ্ছেন। এই যে টাকাটা, এই টাকাটা আমি আপনিই তো দিচ্ছি, ঠিক না? এই টাকাটা তো আমার আপনার ট্যাক্সের টাকাতেই তো যাচ্ছে, আমার আপনার ট্যাক্সের টাকাই তো চুরি করছে। হ্যাঁ, এই যে সাইফুজ্জামান চৌধুরী দেখতেন অনেক বড় বড় কথা বলতেন, উনি শ বাড়ি কিনেছেন লন্ডনে, ওনার বাবা কত টাকা কামাইছে, বাংলাদেশের কয়জনের কত টাকা ছিল, এমন কিছু। উনি কি করছেন, সাইফুজ্জামান চৌধুরী একটা টানেল করছেন, হ্যাঁ, এই জাস্ট তার যে কনস্টিটিউয়েন্সি যেখান দিয়ে আমার দরকার হচ্ছে চট্টগ্রাম টু কক্সবাজারে আমার 4 লেন দরকার, ওই 4 লেন আমি 15,000 কোটি টাকা দিয়ে করে ফেলতে পারি। উনি ওইটা করেন না, করে উনি কর্ণফুলী রিভারের নিচে দিয়ে টানেল নিয়ে উনি নিয়ে গেছেন তার বাড়ির ওইখানে, ওই বাড়ির পাশে আবার যে বাড়িতে হয়তো বা তার ভালো থাকার জায়গা নাই, ওইখানে আবার উনি একটা হোটেল বানায় ফেলছেন এই টানেলের টাকায় 450 কোটি টাকা দিয়ে। এখন হোটেলটাও পড়ে আছে, টানেলেরও ব্যবহার হচ্ছে না। টানেলে আপনার যেটা হচ্ছে যে আপনার যদি মান্থলি খরচ হয় 30-40 লাখ টাকা, আমাদের খরচ 5 লাখ টাকা উঠে না। না, আপনি দেখেন পুরোটার কি অবস্থা, এই পুরোটার পিছনে আমরা যেটা শুনেছি যে তার হাত ছিল, পুরোটার পিছনে তার হাত ছিল। তাহলে জনগণের টাকা তো অপচয়ের তো একটা মাত্রা আছে। অথচ আপনি যদি চট্টগ্রাম থেকে কক্সবাজারে যান, আপনি প্রতি পদে পদে আপনার জাম, ন্যারো লেন, এটা 4-5 লেন না করলে আপনার যাওয়া যায় না। উনি ওই পুরোটা পড়ে আছে। এগুলো তো মানে আনবিলিভেবল। কিছু কিছু জায়গায় ট্রেন নিয়ে গেছে, ট্রেনের লাইনে আপনি 2-3 হাজার কোটি টাকা দিয়ে ট্রেন লাইন নিয়ে গেছে, তাতে আপনার ওই সারাদিনে 200 প্যাসেঞ্জারও যায় না ওইখানে। আমি 3,000 কোটি টাকা একটা ট্রেন লাইনে খরচ করতেছি, অথচ আমার পুরো সারাদিনে আমার 200 প্যাসেঞ্জারও যাচ্ছে না। এই জায়গায় আমি এত টাকা খরচ করব কেন? এটাই ছিল মানে আওয়ামী লীগের ডেভেলপ। এবং দলে দলে সাংবাদিক নিয়ে যেত, দেখাতো যে আমি এটা প্রত্যেকটা পদ্মা ব্রিজের 55টা স্প্যান, প্রত্যেকটার জন্য তাদের সাংবাদিক, যে তারা আবার দেখাতো স্প্যানের সাথে অনেকে সেলফি তুলতো, অনেক সাংবাদিক, এই যে